আসসালামু আলাইকুম। আমি কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হিসাব বিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের অনুশীলনীর 2 নম্বর অঙ্কের সমাধান আমরা এখানে দেখাবো। আশা করি তোমরা মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখবে। এখানে অনুশীলনীর যে 2 নম্বর অঙ্কটি সেটা হলো যে সাকিব ট্রেডার্স 2025 সালের এপ্রিল মাসে নিম্নোক্ত ব্যবসায়িক লেনদেনসমূহ সংঘটিত হয়েছে। এপ্রিল 1, ধানমন্ডি থেকে মতিঝিলে ব্যবসায় স্থানান্তর বাবদ ব্যয় 25,000 টাকা। এটা কিন্তু বিলম্বিত মুনাফাজাত ব্যয়। এই স্থানান্তর ব্যয় এর উদ্দেশ্য হলো পূর্বের জায়গা থেকে যখন তিনি নতুন কোনো জায়গায় তার ব্যবসাটি স্থানান্তর করেন, অবশ্যই নতুন জায়গায় পূর্বের জায়গা থেকে তিনি ব্যবসায়িক সুবিধা বেশি ভোগ করতে পারবেন। তার বিক্রি এখানে বেশি হবে অথবা তিনি বেশি পরিমাণ মুনাফা এখানে অর্জন করতে পারবেন। এই স্থানান্তর করতে তার কিন্তু বেশ অর্থ খরচ হয়, কিন্তু এই অর্থ খরচ করার উদ্দেশ্য একটি দীর্ঘমেয়াদী সুবিধা পাওয়ার জন্য। আর এই সুবিধাটা কিন্তু 1 বছরের বেশি। যতদিন তার ব্যবসা প্রতিষ্ঠান ওই জায়গা থাকবে তিনি ততদিন এই সুবিধাটা ভোগ করবেন, যার ফলে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন ব্যবসা স্থানান্তর করা হয় এই ব্যয়টাকে আমরা বিলম্বিত মুনাফাজাত ব্যয় হিসেবে ধরে থাকি। এপ্রিল 2 তারিখে মণিহারি দ্রব্যাদি ক্রয়, মণিহারি বলতে কাগজ, কলম, পেন্সিল, হ্যাঁ, এই যে অফিসের কাজে আমরা ব্যবহার করি এটাকে বলা হয় মণিহারি দ্রব্যাদি। এটা বারবার ক্রয় করতে হয়, বিধায় এটা মুনাফাজাত ব্যয় এবং প্রদান উভয় জায়গায় এটা দেখাতে হবে। 4 তারিখে নতুন মেশিন ক্রয় 1,60,000 টাকা। এই মেশিনটা কিন্তু দীর্ঘমেয়াদী সময়ে ব্যবহার করার উদ্দেশ্যে ক্রয় করা হয়েছে। এখানে বারবার অর্থ খরচ করার কোনো প্রয়োজন নেই, যার ফলে এটা মূলধনজাত ব্যয়। 5 তারিখে নতুন মেশিন ক্রয়ের বহন খরচ 7,500 টাকা। স্থায়ী সম্পত্তি ক্রয়ের সাথে যখনই কোনো খরচ এখানে জড়িত থাকবে সেটাকেও আমাকে মূলধনজাত ব্যয় হিসেবে ধরতে হবে, কারণ এই খরচের ফলে ওই স্থায়ী সম্পত্তি তার মূল্য কিন্তু এখানে বৃদ্ধি পায়। 7 তারিখে নতুন মেশিনের সংস্থাপন ব্যয় 15,000 টাকা। এটাও ওই মেশিন করার সাথে সম্পর্ক হবার কারণে মূলধনজাত ব্যয়। 10 তারিখে পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় 3,000 টাকা। মেরামত ব্যয়টা 2 প্রকার। একটি কোনো স্থায়ী সম্পত্তিকে ব্যবহার উপযোগী করার জন্য মেরামত ব্যয় এবং অপরটি হলো স্বাভাবিক কিন্তু মেরামত ব্যয়। এই স্বাভাবিক মেরামত ব্যয়টাকে আমাকে নিয়মিত মেরামত ব্যয় হিসেবে গণ্য করে মুনাফাজাত ব্যয় বা প্রদানের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। এটা কিন্তু মুনাফাজাত ব্যয় বা খরচ। 12 তারিখে অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় 40,000 টাকা। ব্যাটারি বা টায়ার কিন্তু বারবার ক্রয় করার প্রয়োজন নেই, এটা ক্রয় করার পরে দীর্ঘ অনেক বছর ব্যবহার করা যায় বিধায় এটাকে মূলধনজাত ব্যয় হিসেবে ধরতে হবে। 15 তারিখে নতুন পণ্যের গবেষণা ব্যয় 18,000 টাকা। এই গবেষণা খাতে যে অর্থ খরচ করা হয় এবং এর ফলে নতুন যে পণ্যটি বাজারে বের করা হয় এই পণ্য বিক্রি করে প্রতিষ্ঠান অনেক বছর কিন্তু মুনাফা অর্জন করতে পারেন, যার ফলে গবেষণা খাতে যে অর্থ খরচ করা হয় সেটাকে আমরা বিলম্বিত মুনাফাজাত ব্যয় হিসেবে গণ্য করে থাকি, ওই দীর্ঘমেয়াদী মানে 1 বছরের বেশি এই খাত থেকে সুবিধাটা ভোগ করার জন্য। এখন শিক্ষার্থীরা আমরা ক নম্বরে দেখতে পাচ্ছি আমাদেরকে বিলম্বিত মুনাফাজাত ব্যয়টা বের করতে বলেছে। তার মানে 1 তারিখে যে ধানমন্ডি থেকে মতিঝিলের ব্যবসা স্থানান্তর ব্যয় এবং 15 তারিখে নতুন পণ্যের গবেষণা বাবদ ব্যয়, এই দুইটাকেই আমাকে বিলম্বিত মুনাফাজাত ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে।
শিক্ষার্থীরা তাহলে এই দুইটাকে আমাদের বিলম্বিত মুনাফাজাত ব্যয় হিসেবে ধরতে হবে। 25,000 এবং 18,000 টাকার যোগফল কিন্তু 43,000 টাকা। সুতরাং এই 43,000 টাকায় কিন্তু আবার বিলম্বিত মুনাফাজাত ব্যয়। শিক্ষার্থীরা আশা করি ক নম্বরটা বুঝতে পেরেছ। আমরা খ নম্বরের দিকে লক্ষ্য করি, মূলধনজাত ব্যয় ও মুনাফাজাত খরচের পরিমাণটা এখানে বের করতে বলেছে। দুইটাই কিন্তু ব্যয়, মূলধনজাত ব্যয় এটাও এই খাতে আমাকে অর্থ খরচ করতে হবে, আর মুনাফাজাত খরচ এই খাতে কিন্তু অর্থ খরচ করতে হবে। এই খাতে অর্থ খরচ কিন্তু একবার করার পরে অনেক বছর সুবিধা ভোগ করা যায়, এবং এই খরচের ফলে কিন্তু প্রতিষ্ঠান স্থায়ী সম্পত্তি মালিকানা অর্জন করে। আর এই খাতে খরচ তাকে প্রতিনিয়ত করতে হয়, প্রতিদিন, কিছুদিন পর পর, বা প্রতি মাসে নির্দিষ্ট কিছু খরচ থাকে, বিদ্যুৎ বিল, বেতন প্রদান, বীমা প্রিমিয়াম প্রদান, এরকম প্রতি মাসে কিছু খরচ কিন্তু নির্দিষ্ট করা থাকে, সেটা প্রদান করতে হয়। তো নিয়মিত যে খাতে অর্থ খরচ করা হয় সেটাকে মুনাফাজাত ব্যয় বলা হয়। এখন আমরা সর্বপ্রথম মূলধনজাত ব্যয় হিসেবে যেটা এখানে আসবে সেটার সমাধান দেখাবো। এখানে নতুন মেশিন ক্রয় 4 তারিখে আসবে, 5 তারিখে নতুন মেশিন ক্রয়ের বহন খরচ, 7 তারিখে সংস্থাপন ব্যয়, এবং 12 তারিখে নতুন ব্যাটারি এবং টায়ার ক্রয়। এই চারটাই কিন্তু মূলধনজাত ব্যয়। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ এখানে মেশিন ক্রয় 1,60,000 টাকা, 5 তারিখে এই মেশিনের বহন খরচ 7,500 টাকা, 7 তারিখে এই মেশিনের সংস্থাপন ব্যয় 15,000, এবং 12 তারিখে ব্যাটারি ও টায়ার ক্রয়। এই চারটার যোগফলটা আমাকে দ্বিতীয় করে দিয়ে তারপরে যেটা আনতে হবে। শিক্ষার্থীরা এখানে এরপরে মুনাফাজাত খরচ, এটার পরিমাণ আমাকে দেখাতে হবে। মুনাফাজাত খরচ এবং ব্যয় কিন্তু একই কথা। পরীক্ষার মধ্যে মুনাফাজাত ব্যয় এইটাও বের করতে বলতে পারে, বা খরচ। মনে রাখতে হবে যে ব্যয় এবং খরচ কিন্তু আমার কিন্তু একই উত্তর আসবে। এখন মুনাফাজাত ব্যয় বা খরচের মধ্যে যে লেনদেনগুলো আসবে, 2 তারিখে মণিহারি দ্রব্য ক্রয় 3,000 টাকা, তারপরে পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় 3,000 টাকা। এই দুইটাই কিন্তু আমার মুনাফাজাত ব্যয়।
মনিহারি দ্রব্যাদি ক্রয় 3000 এবং মেরামত ব্যয়, পুরাতন কম্পিউটার যে মেরামত ব্যয় 3000। সুতরাং এখানে টোটাল মুনাফাজত ব্যয় কিন্তু 6000 টাকা। আশা করি তোমরা খ নম্বর সমাধানটা এখানে বুঝতে পেরেছো। এখন আমরা গ নম্বর সমাধানের দিকে চলে যাব। শিক্ষার্থীরা, গ নম্বর যে সমাধানটি তারা আমাদের কাছে চাচ্ছে সেটা হলো যে 4 তারিখে কৃত মেশিন যদি 1,50,000 টাকায় বিক্রয় করা হয়, তাহলে সাকিব ট্রেডার্সের মূলধনজাত প্রাপ্তি ও মূলধনজাত আয়ের পরিমাণ নিরূপণ করো। দুইটা সমাধান তারা জানতে চাচ্ছে, একটি মূলধনজাত প্রাপ্তি এবং অপরটি মূলধনজাত আয়। এখন এখানে যে মেশিনটা 1,95,000 টাকায় আমাকে বিক্রি করতে বললো, এই 1,95,000 টাকাই হলো আমার মূলধন জাতীয় প্রাপ্তি। এখানে দুইটা সমাধান আসবে। প্রথমে আমাকে মূলধন জাতীয় প্রাপ্তিটা বের করতে হবে। দেখতে পাচ্ছ মূলধনজাত প্রাপ্তি, এখানে মেশিন বিক্রয় 1,95,000 টাকা। এখন তারিখের পাশে কিন্তু কোনো তারিখটা দেয়া নেই, কারণ মেশিনটা কয় তারিখে বিক্রি করা হলো এই সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য আমাদের প্রশ্নে দেয়া নেই, যার ফলে আমরা বলতে পারবো না যে মেশিনটি কয় তারিখে বিক্রি করা হয়েছে, যার ফলে এখানে তারিখটা দেখানো যাবে না। এখন আমাদের এই একটা প্রশ্ন কিন্তু শেষ, মূলধনজাত প্রাপ্তিটা কিন্তু শেষ, প্রথম অংশের কাজটা কিন্তু শেষ। আমাকে এই দ্বিতীয় অংশের কাজটা করতে হবে, মূলধনজাত আয়। এখন মূলধনজাত আয় হলো কি, এটি মেশিন বিক্রি করে যদি মুনাফা হয় তাহলে সেটাকে বলা হয় মূলধনজাত আয়, আর মেশিন বিক্রি করে যদি ক্ষতি হয় তাহলে সেটা হলো মূলধনজাত ক্ষতি। এখানে ক্ষতি হবে না, কারণ তারা বলেই দিয়েছে এখানে আয় হবে। এখন আয়টা বের করতে গেলে আবারও আমাকে এই মেশিনের মূল্যটা এখানে অন্তর্ভুক্ত করতে হবে। দেখতে পাচ্ছ এখানে আমি আবারও লিখলাম মূলধনজাত আয়, যেহেতু এই আয়টা বের করতে বলছে, লেখার পরে মেশিন বিক্রয় এই যে তথ্যটি আমাকে আবারও নিয়ে আসতে হবে।
দেখতে পাচ্ছ এখানে আমি সালটা দিয়েছি। এই মেশিন বিক্রয় থেকে মেশিনে মোট ব্যয়টা বাদ দিতে হবে 2025 সাল। এখন 4 তারিখে এই মেশিনটা এখানে ক্রয় করা হয়েছিল। এখন এই মেশিনের বিক্রয় মূল্য থেকে মেশিনের মোট ব্যয়টা বাদ দিলে আমাদের মূলধনজাত আয়টা বের হয়ে যাবে। শিক্ষার্থীরা এখানে মেশিনের তিনটা এখানে খরচ আছে। একটা মেশিন করে 1,60,000 টাকা, যোগ এখানে 7,500 টাকা বহন খরচ এবং সংস্থাপন ব্যয় 15,000 টাকা। শিক্ষার্থীরা তাহলে আমরা দেখতে পাচ্ছি মেশিনের যে বিক্রয় মূল্য 1,95,000 টাকা, মেশিনের মোট ব্যয়টা কত হলো, এখানে মোট হলো 1,82,500। বিক্রয় মূল্য থেকে এই মোট ব্যয়টা বাদ দিলে আমার যে ব্যালেন্সটি বের হয়েছে 12,500, এটাই কিন্তু মূলধন জাতীয় আয়। আর যদি ক্ষতি হতো তাহলে বিক্রয় মূল্য থেকে মেশিনের যে টোটাল ব্যয় এটা কিন্তু বেশি হতো। এখন অঙ্কের মধ্যে যেহেতু বলে দেওয়া আছে যে এটা আয় হবে, সুতরাং নিশ্চিত আয় হবে, আর ক্ষতি হলে সেটা নিশ্চিত ক্ষতি হবে। আর যখন কোনো প্রশ্নে বলা থাকবে মূলধনজাত আয় বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো, আমি তখন বলতে পারবো না যে এই সম্পত্তি বিক্রি করলে আমার কি মূলধনজাত আয় হবে নাকি ক্ষতি হবে। তখন সেটা আমাকে প্রমাণ, আমি তো অঙ্ক করলে বুঝতে পারবো যে আসলে আমার আয়টা হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে। এখন এই অঙ্কটি গ নম্বরটা আমরা আরো অনেকভাবে সমাধান করতে পারি। আমি যেভাবে সমাধান করে থাকি সচরাচর আমি সেভাবে এখানে সমাধান দেখালাম। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা আজকে তোমাদের সামনে এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামীতেও আমি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।